নীতিবাদ কাদেরকে সাপোর্ট করে? ব্যক্তি স্বাধীনতাকে, মানে জনগণের হাতেই ক্ষমতা। জনগণ চাইলে সরকারকে রাখবে, জনগণ চাইলে সরকারকে অপসারণ করতে পারবে। প্রথমে যখন উদারনীতিবাদ আসে তখন কিন্তু পুঁজিবাদ আসেনি। গোটা উদারনীতিবাদ যখন গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে 1688 পর, 1688 ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব হয়, 1776 আমেরিকায় স্বাধীনতা যুদ্ধ হয়, 1789 ফরাসি বিপ্লব হয়। তারপরে ফরাসি বিপ্লবের সাম্য মৈত্রী স্বাধীনতার কথা আমরা জানতে পারি। সীমিত রাষ্ট্রীয় ক্ষমতাকে কী করবে? অ্যাকচুয়ালি সীমিত, সীমাবদ্ধ সরকারের কথা কারা বলে? উদারনীতিবাদ। সরকারের ক্ষমতাটা কী আছে? সীমিত করে দেওয়া আছে। বুঝতে পেরেছো? সেখানে কাদের স্বাধীনতা বেশি হয়েছে? ব্যক্তির স্বাধীনতা বেশি। আর যেখানে রাষ্ট্রের ক্ষমতা প্রচুর, রাষ্ট্রের ক্ষমতা কোথায় প্রচুর? নর্থ কোরিয়া। নর্থ কোরিয়াকে দেখলে কিংজম, রাষ্ট্রের ক্ষমতা যা বলবে তাই শুনতে হবে। ব্যক্তির ওখানে কোনো স্বাধীনতা নেই। আচ্ছা, তাহলে আজকের আমাদের অধ্যায় হচ্ছে বিএ সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়। কত অধ্যায়? ষষ্ঠ। ষষ্ঠ অধ্যায়ের আমরা পড়ব রাজনৈতিক মতাদর্শ। কি পড়ব? রাজনৈতিক মতাদর্শ। তো মতাদর্শ কি কি অ্যাকচুয়ালি? আমাদের যেমন মতাদর্শকে জানতে গেলে তোদেরকে জানতে হবে যে মতাদর্শ হলো, ধর এই যে বিভিন্ন পার্টি দেখছিস, বিভিন্ন দল, বিজেপি, কংগ্রেস, টিএমসি, প্রত্যেকটা পার্টির একটা করে মত আছে, নিজস্ব মত আছে, মতামত আছে। মানে একদম মোদ্দা কথা ওটা হচ্ছে মতাদর্শ। মানে ওরা প্রত্যেকেই একটা আদর্শ নিয়ে চলে। মানে প্রত্যেকটা দল, রাজনৈতিক দল কি নিয়ে চলে? একটা আদর্শ নিয়ে। ওই যে আদর্শগুলো কোন আদর্শ নিয়ে চলে ওটা হচ্ছে মতাদর্শ। সেই জন্য আমরা যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট তারা পড়ব বিভিন্ন মতাদর্শ কীরকম। বিভিন্ন পার্টিগুলো, দলগুলো ওইভাবেই এসেছে। ঠিক আছে? এই রাষ্ট্রবিজ্ঞানের দুটো মেন মতাদর্শ কী কী? একটা উদারনীতিবাদ, একটা মার্ক্সবাদ, তাই না? এটা আমরা জানি, গোটা ওয়ার্ল্ড এই দুটো ভাগেই ভাগ করা আছে। তাহলে গিয়ে এইবার এখানে কিছু মতাদর্শ আছে যেটা আজকে আমরা পড়ব, তোমাদের সিলেবাসে আছে। সেই চারটে মতাদর্শ কী কী? একটা হচ্ছে উদারনীতিবাদ। কী জানবো? উদারনীতিবাদ। আরেকটা কী জানবো? আরেকটা হচ্ছে ফ্যাসিবাদ। উদারনীতিবাদ জানবো, আর অপোজিটে কী আছে? মার্ক্সবাদ। তো ওটা সমাজতন্ত্র জানবো। মার্ক্সীয় মতাদর্শ মানে কি? সমাজতন্ত্র। তাহলে একদিকে উদারনীতিবাদ জানবো, একদিকে সমাজতন্ত্র জানবো। এই দুটো কিন্তু পরস্পর বিরোধী মতাদর্শ। উদারনীতিবাদ কাদেরকে সাপোর্ট করে? ব্যক্তি স্বাধীনতা। পুঁজিবাদকে সাপোর্ট করে। ঠিক আছে? উদারনীতিবাদ। আর সমাজতন্ত্র কাকে সাপোর্ট করে? সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র চায়। সমাজতন্ত্র মানে সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র। বোঝাতে পারছি কথাটা? কী বললাম? তাহলে কী কী জানবো? উদারনীতিবাদ আর সমাজতন্ত্র। ঠিক আছে? লিবারালিজম আর সোশ্যালিজম দুটো জানবো। তারপরে কাকে জানবো? তারপরে ফ্যাসিজম, ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট। এই যে মুসোলিনি, হিটলার, এরা কীরকম ছিল? ফ্যাসিস্ট। মানে রাষ্ট্র যা বলবে তাই শুনতে হবে, ব্যক্তির কোনো স্বাধীনতা নেই। এটা হচ্ছে ফ্যাসিজম। হয়ে গেল ফ্যাসিবাদ। ক্লিয়ার হচ্ছে? সিম্পল আগে ধারণাগুলো জেনে নেয়। আর ফ্যাসিবাদের পরে কি আছে? নারীবাদ। নারীবাদটা এখন যে এই যে নারীবাদের প্রথম প্রবর্তক মেরি উলস্টনক্রাফট। ঠিক আছে? তাহলে এই মেরি উলস্টনক্রাফট যে নারীবাদের শুরু করে, ফেমিনিজম মানে ইকুয়াল। আগে কি সমাজ ছিল? পিতৃতান্ত্রিক, পুরুষতান্ত্রিক সমাজ ছিল। কিন্তু সেখান থেকে এখনকার দিনে পুরুষ আর নারী সমান অধিকার, মানে সব কিছুতে সমানভাবে যেন পুরুষ আর নারীর ইকুয়াল অপরচুনিটিস থাকে, সেই হিসেব করে এই ফেমিনিজম অগ্রগতি পায়। বুঝতে পেরেছো কী বললাম? ক্লিয়ার হচ্ছে? তাহলে কটা মতাদর্শ পড়বো এই চ্যাপ্টারে? চারটে। কী কী? উদারনীতিবাদ 2, সমাজতন্ত্র 3, ফ্যাসিবাদ আর 4, নারীবাদ। বুঝতে পেরেছো? কি ওগুলো কি আজকে ডিটেলসে আমরা জানবো। ঠিক আছে? তাহলে গিয়ে রাজনৈতিক মতাদর্শের ভিত্তি কী? উদারনীতিবাদ, সমাজতন্ত্র, ফ্যাসিবাদ, নারীবাদ, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের মূল স্তম্ভ, এইগুলোই। ঠিক আছে? এইবার দেখো মতাদর্শ কী। 2 মার্কসের জন্য কোশ্চেন আসতে পারে। মতাদর্শ কী? আইডিওলজি। আইডিওলজি কি? প্রত্যেকের মতামত আছে, আমাদের প্রত্যেকের কিন্তু মতামত আছে, তাই না? নিজস্ব মত আছে না? ওটাই অ্যাকচুয়ালি আদর্শগত যদি হয়, আদর্শ যদি হয় ঠিকঠাক, তাহলেই মতাদর্শ। তাহলে মতাদর্শ হলো এমন একটি সুসংগঠিত চিন্তাধারা। মতাদর্শ মানে কী হচ্ছে? একটা সুসংগঠিত চিন্তাধারা বা দর্শনের সমষ্টি, যা কোনো সমাজ বা রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো কেমন হওয়া উচিত তা নির্ধারণ করে। মতাদর্শ কেমন হওয়া উচিত সেটা কি করে? নির্ধারণ করে। বুঝতে পেরেছো কী বললাম? কী কী? রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো। একটা সমাজের
রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো কেমন হওয়া উচিত সেই সম্পর্কে কী করে একটা ধারণা দেয়। ঠিক আছে, অসুবিধা আছে, এটি কেবল তত্ত্ব নয় বরং বাস্তব সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার। তাহলে সমাজ পরিবর্তনের হাতিয়ার কি? মতাদর্শ, তাই না? বুঝতে পেরেছো কী বললাম? আচ্ছা, তাহলে গিয়ে এই আধুনিক রাজনীতির 4টি স্তম্ভ কী কী? উদারনীতিবাদ, প্রথমে কি আছে? উদারনীতিবাদ, এবং নব্য উদারনীতিবাদ মানে নয়া উদারনীতিবাদ। ঠিক আছে, উদারনীতিবাদের ধারণা প্রথম কে দিয়েছিল? উদারনীতিবাদ প্রথম আমরা কি জানি? প্রথম উদারনীতিবাদের ধারণা দেওয়া হচ্ছে জন লক, উদারনৈতিক গণতন্ত্র, লিবারালিজম। জন লক, তার লেখা গ্রন্থটা টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট আর এ লেটার কনসার্নিং টলারেশন। জন লক 1688-তে কী হয়? ইউরোপে গৌরবময় বিপ্লব হয়, প্রথম গণতন্ত্র চলে আসে। তাহলে উদারনীতিবাদ কী করে? উদারনীতিবাদ বলছে, উদারনীতিবাদ মানে রাষ্ট্রীয় কর্তৃত্ব। মানে এটা কি? রাষ্ট্রীয় কর্তৃত্ব মানে রাষ্ট্রের ক্ষমতা, তাই না? রাষ্ট্রের উদারনীতিবাদ কী করে? রাষ্ট্রের ক্ষমতাকে সংকোচন করে। রাষ্ট্রের ক্ষমতাকে কী করে? সংকোচন করে। আর রাষ্ট্রের ক্ষমতা যখনই সংকোচন হবে তখনই কার স্বাধীনতা বাড়বে? ব্যক্তির স্বাধীনতা বাড়বে। যেখানে রাষ্ট্র প্রচুর পাওয়ারফুল নয়, মানে রাষ্ট্রীয় ক্ষমতা যেখানে কম, সীমিত, রাষ্ট্রীয় ক্ষমতাকে কী করবে? অ্যাকচুয়ালি সীমাবদ্ধ সরকারের কথা কারা বলে? উদারনীতিবাদ। সরকারের ক্ষমতাটা কী আছে? সীমিত করে দেওয়া আছে। বুঝতে পেরেছ? সেখানে কাদের স্বাধীনতা বেশি হয়েছে? ব্যক্তির স্বাধীনতা বেশি। আর যেখানে রাষ্ট্রের ক্ষমতা প্রচুর, রাষ্ট্রের ক্ষমতা কোথায় প্রচুর? নর্থ কোরিয়াকে দেখলে কিংজম, রাষ্ট্রের ক্ষমতা যা বলবে তাই শুনতে হবে, ব্যক্তির ওখানে কোনো স্বাধীনতা নেই। তাহলে বুঝতে পারছো উদারনীতিবাদ কাদেরকে সাপোর্ট করে? ব্যক্তির স্বাধীনতাকে, মানে জনগণের হাতেই ক্ষমতা। জনগণ চাইলে সরকারকে রাখবে, জনগণ চাইলে সরকারকে অপসারণ করতে পারবে। বুঝতে পেরেছো কী বললাম? এটাই কি? ব্যক্তির স্বাধীনতা বেশি, এটাই হচ্ছে উদারনীতিবাদ। উদারনীতিবাদ কাদের সাপোর্ট করে? ব্যক্তির স্বাধীনতাকে। বুঝতে পারছো কথাটা কি বলতে চাইছি? উদারনীতিবাদ কাদেরকে সাপোর্ট করে? ব্যক্তির স্বাধীনতাকে। প্রথমে যখন উদারনীতিবাদ আসে তখন কিন্তু পুঁজিবাদ আসেনি। গোটা উদারনীতিবাদ যখন গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে 1688 পর, 1688 ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব হয়, 1776 আমেরিকায় স্বাধীনতা যুদ্ধ হয়, 1789 ফরাসি বিপ্লব হয়, তারপরে ফরাসি বিপ্লবের সাম্য মৈত্রী স্বাধীনতার কথা আমরা জানতে পারি, তাই না? সাম্য মৈত্রী, সৌভ্রাতৃত্ব, এই কথাগুলো আমরা, আদর্শগুলো কোথা থেকে পাই? ফরাসি বিপ্লব থেকে। তারপরে 1917-তে কী হয়? বলশেভিক বিপ্লব, রুশ বিপ্লব। এই যে বড় বড় 4টে বিপ্লব হলো, রাজতন্ত্র থেকে কিসে শিফট হলো? গণতন্ত্রে, গোটা ওয়ার্ল্ড। বুঝতে পেরেছ? আর ইউরোপের দেশ এগুলো, তাহলে ইউরোপে প্রথম কী হয়ে গেল? উদারনীতিবাদ ছড়িয়ে ছিটিয়ে গেল। গল্পটা বোঝ, ইউরোপে, গোটা ইউরোপে কী হলো? উদারনীতিবাদ ছড়িয়ে গেল। যখন উদারনীতিবাদ কাদেরকে সাপোর্ট করে? ব্যক্তির স্বাধীনতাকে। তো ব্যক্তির স্বাধীনতা প্রচুর হয়ে যাওয়াতে ওখানে আস্তে আস্তে যখন অ্যাডাম স্মিথ এলো, অ্যাডাম স্মিথ এসে কিসের ধারণা দেয়? অ্যাডাম স্মিথ, ওয়েলথ অফ নেশন। অ্যাডাম স্মিথের লেখা গ্রন্থের নাম কি? ওয়েলথ অফ নেশন। ওই অ্যাডাম স্মিথ ইকোনমিক্সের জনক বলা হয়, তাই না? অ্যাডাম স্মিথ বলছে এসে যে রাষ্ট্রের উপরে কি আছে? সরকার আছে। সরকার আর বিজনেসম্যান এরাই তো গোটা দেশটাকে চালাচ্ছে। বলছে সরকার বিজনেসম্যান, তো সরকার আর বিজনেসম্যানের মধ্যে কোনো রকম ব্যারিয়ার থাকবে না, কোনো রকম বাধা থাকবে না। বিজনেসম্যানরা কী করবে? বিজনেসম্যানরা যদি সরকারের সাথে কোনো রকম, সরকার যদি বাধা না দেয় বিজনেসম্যানদের, তাহলে বিজনেসম্যানরা কী করবে? যে প্রোডাকশন বাড়াতে চাইবে। বিজনেসম্যানের কি আরও বেশি উপার্জন হলেই ভালো হয়, তাহলে কি ওরা কী করবে? আরও বেশি শ্রমিককে খাটাবে। বুঝতে পারছি কথাটা কী বললাম? আরও বেশি শ্রমিক কাজে লাগাবে। যখনই শ্রমিক বেশি কাজে লাগবে তখনই কী হয়ে যাবে? তখনই শ্রমিকের চাহিদা পরিতৃপ্তি হবে, শ্রমিকও টাকা পাচ্ছে, আর বিজনেসম্যানরা আরও প্রোডাকশন বাড়াচ্ছে, আরও মুনাফা অর্জন করছে। এইভাবে দুজনের, পুঁজিবাদটা কখন এলো? বলছে দুজনেরই দুজনকে দরকার। বিজনেসম্যান যারা আছে তাদের শ্রমিককে দরকার, আবার শ্রমিক না থাকলে বিজনেসম্যানরা ইনকাম করতে পারবে না। এই থিওরিটা কে নিয়ে আসে? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ বলছে যে তাহলে পুঁজিবাদে কী হবে? রাষ্ট্র এই যে বিজনেসম্যান আর শ্রমিকের মধ্যে কোনো রকম হস্তক্ষেপ করবে না। বুঝতে পেরেছো কথাটা কী বললাম? বিজনেসম্যান যেরকম ইচ্ছা বিজনেস বাড়াক, রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করবে না। এটা কী হয়ে গেল? এইটা হলো পুঁজিবাদ। তো পুঁজিবাদে ধীরে ধীরে দেখা গেল, এটা অ্যাডাম স্মিথ দিয়েছিল কিসের জন্য? যে বিজনেসম্যানদের যদি ছুট দিয়ে দেওয়া হয়, তাহলে বিজনেসম্যান যদি আমাদের এখানে ভালো করে একটা সিম্পল ওয়েতে বোঝ, ওয়েস্ট বেঙ্গলে এতদিন কী চলছিল? তোলাবাজি চলছিল। কোনো বিজনেস, টাটাও আসুক, আম্বানি আসুক, যেই আসুক, এখানে একটা কারখানা খুলতে গেলে আগেই পাড়ার দাদা বলবে আমাকে 5 লাখ টাকা দিতে হবে, নাহলে এখানে ইট ফেলতে দেবো না, ইট গায়েব হয়ে যাবে রাতারাতি। তাহলে গিয়ে কী হয়ে গেল?
তাহলে ওই বিজনেস প্রথমেই ধাক্কা, তাকে 5 লাখ দিল, দিয়ে এবার ওয়ার্ডের আরেকজন কাউন্সিলর যে বলবে আমার টাকা চাই, ওয়ার্ডের কাউন্সিলরকে টাকা দিল, দিয়ে বলবে এবার বর্তমান ডিস্ট্রিক্টের এমএলএ বলবে আমার টাকা চাই, এমএলএকে টাকা দিল, দিয়ে বলবে রাজ্যের মুখ্যমন্ত্রী বলবে আমার টাকা চাই। তাহলে একটা বিজনেসম্যান বিজনেস করতে হলে একবারে নিচু তলা থেকে উপর অবধি টাকা দিতে তো থাকবে কিসের? তাহলে গিয়ে যদি এত টাকা দিতে হয় তাহলে বিজনেসম্যান কী করবে? বিজনেসম্যান এই যে সরকার বাধা দিচ্ছে বারবার, তাহলে পাস করবো না, মানে কোনো রকম ফর্ম সই হবে না, তাহলে গিয়ে বিজনেসম্যানকে কী করতে সব জায়গায় টাকা দিতে হচ্ছে। তো এই ব্যারিয়ার, অ্যাডাম স্মিথ বলছে বিজনেসম্যানের ওপর যদি কোনো রকম ব্যারিয়ার না থাকে তা বিজনেসম্যান আসবে, যেটা একটাই শুল্ক দেবে, দিয়ে বিজনেস করবে। তাতে কি হবে? যদি এখানে টাটার কারখানা খুলতো তাহলে কি কতজন চাকরি পেত? অনেকজন চাকরি পেত। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? বেকারত্ব একটু হলেও যেত। তাহলে এই যে এই ব্যাপারটা সরকার যেন এখানে হস্তক্ষেপ না করে, এটা কে চেয়েছিল? অ্যাডাম স্মিথ। তাহলে কী হবে? শ্রমিকেরও উন্নয়ন হচ্ছে, আবার বিজনেসম্যানদেরও উন্নতি হচ্ছে, দেশও কী হচ্ছে, দেশের জিডিপিও বাড়ছে। এটা ছিল পুঁজিবাদের ধারণা। কিন্তু যখনই পুঁজিবাদটা এলো তখন 1800 সালের পর থেকে দেখা যাচ্ছে যে যন্ত্রের আবিষ্কার হয়ে গেল। কিসের আবিষ্কার হয়ে গেল? যন্ত্র। সব প্রোডাকশানে আস্তে আস্তে বিজনেসম্যানরা দেখে একটা যন্ত্র 100 জনের কাজ করছে খুব কম টাইমে। তাহলে সময় আর গতি অনুযায়ী বিজনেসম্যান দেখছে 100টা শ্রমিক রাখার থেকে একটা যন্ত্র কিনে নিই আমি, তাদের কাছে তো পুঁজি আছেই। তখন কী হলো? সবাই যন্ত্রপাতি যখনই কিনতে আরম্ভ করলো, যন্ত্রপাতি কাজে লাগাতে আরম্ভ করলো, তখন কী হলো? শ্রমিকদের কাজ আস্তে আস্তে চলে যেতে আরম্ভ করলো। এটাই দেখেছিল 1800 সালে কে? কার্ল মার্কস। জার্মানিতে কার্ল মার্কস এসেই দেখছে যে গরিব, মানে গরিব যারা আছে পুঁজিবাদের জন্য বড় লোকরা আরও বড় লোক হয়ে যাচ্ছে। ভালো করে বস, তোর কাছে যদি ক্যাপিটাল থাকে, ক্যাপিটাল তাহলে কী হয়ে যাবে? মেশিন কিনে নিয়ে বেশি প্রোডাকশন করে বেশি মুনাফা অর্জন করে বড় লোক হয়ে যাবি তো। আর যাদের কাছে এই ক্যাপিটালটা নেই, শ্রমিক শ্রেণী, তারা তো আর কাজ পাচ্ছে না, কারণ সব যন্ত্রপাতি করে দিচ্ছে। বোঝাতে পারছি কথাটা কি বললাম? এআই এর যুগে কাদের কাজ চলে যাচ্ছে? ইঞ্জিনিয়ারদের কাজ চলে যাচ্ছে। যে ভালো করে খোঁজ নিয়ে দেখি সবার কাজ ছাড়াই হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম জনের। তো পুঁজিবাদ এসে কী হয়ে গেল? গরিব আরও গরিব হচ্ছে, বড়লোক আরও বড়লোক হয়ে যাচ্ছে। এটা গোটা ইউরোপে শুরু হয়ে গেল। তখন একজন তাত্ত্বিক এলো, এটাই হচ্ছে উদারনীতিবাদ। বুঝতে পারছিস কথাটা কি বললাম? উদারনীতিবাদ তাহলে কাদেরকে সাপোর্ট করলো? পুঁজিবাদকে। পুঁজিবাদ মানে কি? রাষ্ট্রের উপরে কারা থাকবে? পুঁজিপতি। রাষ্ট্রটাকে কারা কন্ট্রোল করবে? বিজনেসম্যানরা। বোঝাতে পারছি? এইবারে কার্ল মার্কসের জন্ম হলো। তাহলে উদারনীতিবাদ বোঝা গেল। উদারনীতিবাদে কী স্বাধীনতা দিল? ব্যক্তিকে কী করে দিল? স্বাধীনতা দিল। বুঝতে পারছিস? উদারনীতিবাদ মানেই ব্যক্তিকে স্বাধীনতা দিল, আর রাষ্ট্রের ক্ষমতাকে কী করে দিল? সংকোচন করে দিল। ক্লিয়ার হয়ে গেল? এইবার উদারনীতিবাদ দেখে নিই সমাজতন্ত্র। সমাজতন্ত্র কী করে দিল? সমাজতন্ত্র মানে সামাজিক অর্থনৈতিক সমতা। মার্ক্সবাদ যখন এলো 1848, মার্কস এঙ্গেলসের লেখা, বইটার নাম কি? কমিউনিস্ট ম্যানিফেস্টো। মার্কসের লেখা দাস ক্যাপিটাল। কার্ল মার্কস এসে বলছে সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সমাজে শুধু রাজনৈতিক সাম্য দিলেই হবে না। সমাজে রাজনৈতিক সাম্য মানে কি? সার্বজনীন ভোটাধিকার সবার আছে তো। বলছে শুধু রাজনৈতিক সাম্য দিয়ে লাভ নেই, সমাজে অর্থনৈতিক সাম্যও দরকার। বুঝতে পেরেছিস কী বললাম? তাই অর্থনৈতিক ও সামাজিক সাম্যটা মেন দরকার। সমাজতন্ত্র মানে কি? অর্থনৈতিক ও সামাজিক সাম্য। সমাজতন্ত্র মানেই কার্ল মার্কস যে সমাজতন্ত্র দিয়েছিল, সেই সমাজতন্ত্রটা কীরকম সমাজতন্ত্র? বলছে যে সর্বহারা শ্রেণী একনায়কতন্ত্র। সমাজে 100 জনের মধ্যে কতজন গরিব? 90 জন। 10 জন বড়লোক। 10 জন কী করছে? উদারনীতিবাদে কী করছে? 10 জন কন্ট্রোল করছে 90 জনকে। 90 জন বলছে 90 জন যদি এক হয়ে যায় তাহলে 10 জন 90 জনকে কন্ট্রোল করতে পারবে না। 90 জন কি সর্বহারা শ্রেণী গরিব, তারা মিলে বিপ্লব করুক। বিপ্লব করে প্রাইভেট প্রপার্টি সব ধ্বংস করে দেবে। প্রাইভেট প্রপার্টি যদি গোটা দেশ থেকে সব ধ্বংস হয়ে যায়, ভাব আম্বানি আদানি থেকে শুরু করে সবার প্রাইভেট প্রপার্টি সব ধ্বংস, তাহলে কী পড়ে থাকলো? সব কিছু সরকারি। প্রাইভেট প্রপার্টি ধ্বংস, নিজে ব্যক্তিগত মালিকানা যেগুলো ছিল সব ধ্বংস করে দিলে কী পড়ে থাকবে? সব সরকারি। বলছে সরকার মানেই কী আছে? সব ইকুয়াল হয়ে যাবে, সব সরকারি, সরকার পরিচালনা করবে। তাহলে সব কিছু যদি সরকারি থাকে, সমাজতান্ত্রিক দেশে সব কিছু সরকারি মানে কি? রোড সরকার, রেল সরকার, স্কুল কলেজ সরকারি। বুঝতে পেরেছো কী বললাম? এগুলো কি আমরা সাবসিডি পাচ্ছি তো ওই জন্য। আমাদের এখানে যদি সরকারি স্কুল নাই থাকতো, ভালো করে ভাব, গভর্নমেন্ট কলেজ যদি না থাকতো, জেভিয়ার্সে যে পড়াশোনা করতে পারতিস? সামর্থ্য ছিল? বুঝতে পারছি কথাটা কি বললাম? তাহলে সব সমাজতন্ত্র মানে কি? সরকার সবাইকে কী করবে? সবটা
পরিচালনা করবে। বোঝাতে পারছি কথাটা কি বললাম? ক্লিয়ার হচ্ছে? তাহলে সমাজতন্ত্র মানে এই যদি চীনে যাস, চীনের মডেল কথা বলো না কেউ, চীনের মডেল কীরকম টাইপের? চীনের মডেল হচ্ছে দেখবি কিছু কিছু বাড়ি আছে কিছু কিছু জায়গায় ফ্ল্যাটের মতো, মানে কলোনি দেখবি ফ্ল্যাট সব এক টাইপের, মানে বাইরে থেকে যেন দেখা যায় সবাই ইকুয়াল, এরকম একটা ব্যাপার। এইটা হচ্ছে সমাজতন্ত্র। অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হবে। অর্থনৈতিক মার্কস চেয়েছিল, কল্পনা করেছিল, কিন্তু অর্থনৈতিক ও সামাজিক সাম্য যেন প্রতিষ্ঠা হয়। বোঝাতে পারছি? সমাজতন্ত্র মানে তাহলে কাদের? সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র। আর উদারনীতিবাদ মানে কি? ব্যক্তির স্বাধীনতা। পুঁজিবাদকে সাপোর্ট করে। কাদেরকে সাপোর্ট করে? বোঝাতে পারছি? ক্লিয়ার হচ্ছে? তারপরে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ মানে চরম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। চরম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ মানে কি? এই যে কিংজম, একটাই উদাহরণ, নর্থ কোরিয়ার কিংজম, চরম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। কিংজম হাসতে বললে হাসতে হবে, কাঁদতে বললে কাঁদতে হবে, ওর মতো চুলের কাটিং দিতে হবে, ঠিক আছে? এই রকমের ব্যাপার, মানে যা বলবে তাই করতে হবে, জনগণের কোনো স্বাধীনতা নেই। ফ্যাসিস্ট প্রথম কি ফ্যাসিবাদের জনক? মুসোলিনি, হিটলার, এরা হচ্ছে ফ্যাসিস্ট। ক্লিয়ার হচ্ছে? তারপরে নারীবাদ, লিঙ্গ সমতা অধিকার। লিঙ্গ সমতা, পুরুষ আর নারীর মধ্যে কোনো রকম ভেদাভেদ থাকবে না। মেয়েদের মানে নারীদের, মহিলাদের যেন পুরুষদের আগে কী ছিল? পিতৃতান্ত্রিক সমাজ। এখন দাঁড়িয়ে পুরুষ আর নারী সবাই সমানভাবে যেন সমতা বজায় রাখে। ইকুয়াল অপরচুনিটিস আছে, ইকুয়াল অপরচুনিটিস। সরকারি চাকরির জন্য যদি সিট থাকে তাহলে পুরুষ আর নারী সমানভাবে যেন সেখানে অংশগ্রহণ করতে পারে। যে মেয়েরা পারবে না কোনো কাজ, ইভেন কোনো কাজে, সব কাজে মেয়েদের যেন ইকুয়াল অপরচুনিটি দেওয়া হয় পুরুষের মতোই। বুঝতে পারলাম কথাটা কি বলেছি? অসুবিধা আছে? তাহলে কি এই চারটে তত্ত্ব আমরা পড়ব, অসুবিধা নেই। এই যে উদারনীতিবাদ কী করে? উদারনীতিবাদ পুঁজিবাদকে সাপোর্ট করে। রাজনৈতিক সমতা। উদারনীতিবাদে কী হয়? রাজনৈতিক সাম্য আছে, কিন্তু অর্থনৈতিক সামাজিক সাম্য নেই। কিন্তু সমাজতন্ত্রে কী আছে? সমাজতন্ত্রে সব লেবার শ্রেণী দেখাচ্ছে। দেখ, পুঁজিবাদ নয়, এরা সব কোট বুট পরে। কারা কারা কন্ট্রোল করছে? বড়লোক, ধনী ব্যক্তিরা কন্ট্রোল করছে। কারা? উদারনীতিবাদ। তাহলে উদারনীতিবাদ কি কান্ট্রি কারা? সব হচ্ছে ইউরোপ, বড়লোক। বুঝতে পেরেছিস? আর সমাজতন্ত্র চীন, রাশিয়া, মানে ইউএসএসআর ছিল, এরা হচ্ছে সমাজতান্ত্রিক। এই সমাজতন্ত্র কারা কন্ট্রোল করে? সমাজের সর্বহারা শ্রেণী। এই যে সর্বহারা শ্রেণী কাজের ওয়ার্কার্স লেভেল, মানে বুঝতে পেরেছিস কথাটা কি বললাম? অসুবিধা আছে? আর এইখানে দাঁড়িয়ে ওম্যান, নারীবাদ, ওম্যান ফর ওমেন্স, ঠিক আছে? মেরি উলস্টোন ক্রাফট, ফেমিনিজমের জনক কাকে বলা হয়? মেরি উলস্টোন ক্রাফট। আচ্ছা, তারপরে হচ্ছে চরম কর্তৃত্ব, মুসোলিনি, হিটলার, যা বলবে তাই শুনতে হবে এখনকার দিনে, কিংজম। তাহলে এই চারটে আমাদের আছে। চারটে, ষষ্ঠ অধ্যায়ে কটা মতাদর্শ পড়ব? চারটে। অসুবিধা আছে? এইবার উদারনীতিবাদ। উদারনীতিবাদ, লিবারালিজম, মূল ভিত্তি হলো, দেখ এবার পড়লেই বুঝতে পারবি, মূল ভিত্তি হলো কি? ব্যক্তির স্বাধীনতা। তোমার টাকা আছে, তুমি আরও বড় লোক, কেউ আটকাবে না, কিন্তু সমাজতন্ত্রে আটকে দেবে। সমাজতন্ত্র বলছে তোমার টাকা আছে বলে তুমি যা ইচ্ছা তাই করবে, এটা হবে না। বুঝতে পেরেছিস কথাটাই বললাম? একটা লেভেলে ইনকাম করতে হবে। মানে কীরকম এক্সাম্পল, আমি আগের এক্সাম্পল দিয়েছিলাম বাজারে আলু ব্যবসায়ী দিয়ে। আলু ব্যবসায়ী আলু ব্যবসা করছে, বাজারে কটা, নীলপুর বাজারে আমাদের কটা আলু ব্যবসায়ী আছে? 10টা, 10 থেকে 15 জন আলু ব্যবসা করে, খাচ্ছে, সংসার চালাচ্ছে। একজন এবার আম্বানি, রিলায়েন্স বলছে আলু ব্যবসা করব, দিয়ে নীলপুর বাজারটাকে দখল করবে। কীরকমভাবে? 3 লরি আলু নিয়ে এলো, আলু নিয়ে এসে গোদাম ঘরে রেখে দিল, দিয়ে বলছে ওরা ক টাকা করে দিচ্ছে? 10 টাকা করে কেজি। ওরা 9 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করছে। আর আম্বানি কী করছে? বলছে 9 টাকায় কিনে আমি 8 টাকায় বেচবো। দিয়ে 1 মাস আলু ব্যবসা করছে, আম্বানির গোদাম লুট করা আছে, অ্যাভেলেবেল আলু, সবাই ওর কাছ থেকে নিচ্ছে। গোটা বাজারে 15 জন আলু ব্যবসায়ী কী হয়ে গেলো? বসে গেল। দিয়ে 8 টাকায় দিয়ে 3 মাস 8 টাকায় দিল। আর 15 জন আলু ব্যবসায়ী আলু ব্যবসা ছেড়ে পটল ব্যবসা শুরু করে দিল। যখনই পটল ব্যবসা শুরু করলো, 3 মাস পরে বাজারে একজনই আলু বিক্রেতা, কে? আম্বানি। আলু ব্যবসা করছে, আলু ব্যবসা করতে করতে এইবার ওই 8 টাকার আলুটা এইবার 9 টাকা দিয়ে কিনে এইবারও 15 টাকায় বিক্রি করছে। ওরা 9 টাকায় কিনে 10 টাকায় বেচছিল, ও 3 মাসেরটা 1 মাসে তুলে নিল। জিও সিম প্রথমে 2 বছর ফ্রি,
2 বছর ফ্রি 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 নিয়ে সবাই 4G কানেকশান, 4G একদম অ্যাভেলেবেল হয়ে গেল, নেটের প্রতি একদম ইন্টারেস্ট বেড়ে গেল। এখন এইবার নাও 799 টাকা লোয়েস্ট। বুঝতে পেরেছো পলিটিক্স? মানে এইটাই হচ্ছে পুঁজিবাদ। পুঁজিবাদ কী করে? একদম ব্যক্তি স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা তাই করছে। কিন্তু মার্ক্সবাদ এসে কী করছে? সমাজতন্ত্র এসে কী করছে? সমাজতন্ত্র এসে বলছে না, এটা চলবে না। বাজারে আলু ব্যবসা করে তুমি 9 টাকারটা 8 টাকায় বিক্রি করতে পারবে না, তোমাকেও 10 টাকাতেই বিক্রি করতে হবে। 10 জন আছো বাজারে, দেখবি এরকম সিস্টেম আছে, যারা ধর চিকেনের দাম মাংস কিনতে গেলি, মাংস দেবি 5টা দোকান পর পাওয়া যায়, 5টা দোকানে একই রেট। তোকে চুপি যারে বলবে না আমাকে 5 টাকা কম দাও, কিন্তু সেটা অ্যালান করতে পারবে না। খুব চেনাশোনা হলে 5-10 টাকা কম দেবে, কিন্তু বাজারে যারা 5 জন ব্যবসা করছে 5 জনকে সেম দামে বিক্রি করতে হবে। এইটা হচ্ছে সিস্টেম। এইসব কিসের জন্য হয়? ইউনিয়ন। আর ইউনিয়নটা কারা নিয়ে আসে? শ্রমিকদের ইউনিয়ন তৈরি করে হচ্ছে মার্ক্সবাদ। অসুবিধা আছে? বোঝাতে পারছি কথা কী বললাম? তাহলে রাষ্ট্র হবে সীমিত ক্ষমতার অধিকারী। রাষ্ট্র কী হবে? উদারনীতিবাদে সীমিত ক্ষমতা। রাষ্ট্রের ক্ষমতা কী হবে? বোঝাতে পারছি? পয়েন্টস এইভাবেই মুখস্থ করবি, দেখবি উদারনীতিবাদ একদম ইজি হয়ে যাবে। কী করে উদারনীতিবাদ? ব্যক্তির স্বাধীনতা বেশি, রাষ্ট্রের ক্ষমতা কী করে? সীমিত। তারপরে এটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং আইনের অনুশাসনে বিশ্বাসী। এটি আইনের অনুশাসনে বিশ্বাসী, গণতান্ত্রিক ওয়েতে চলুক, সবাই ভোট দিয়ে যাতে সরকারকে নিয়োগ করে। জনগণের হাতেই কী হয়? ক্ষমতা। উদারনীতিবাদের আর একটা বৈশিষ্ট্য কী হবে? জনগণের হাতেই সব ক্ষমতা। বুঝতে পেরেছো কথাটা কী বললাম? অসুবিধা আছে উদারনীতিবাদ নিয়ে? আচ্ছা, তাহলে উদারনীতিবাদ হলো, উদারনীতিবাদের প্রবর্তক কে? জন লক। আমরা পড়েছি জন লকের লেখা বইটার নাম কি? টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট আর এ লেটার কনসার্নিং টলারেশন। জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকার। জন লকের মতে স্বাভাবিক অধিকার কটি? 3টে। কী কী? জীবন, সম্পত্তি আর স্বাধীনতা। আর অ্যাডাম স্মিথ, এই যে উদারনীতিবাদের, এ হচ্ছে পুঁজিবাদের জনক। অ্যাডাম স্মিথ এসে পুঁজিবাদের ধারণা দেয়, গোটা ইউরোপ পুঁজিবাদী হয়ে যায়। বুঝতে পেরেছো? উদারনীতিবাদ আর পুঁজিবাদ কিন্তু সেম নয়। উদারনীতিবাদ কাদেরকে সাপোর্ট করে? ব্যক্তি স্বাধীনতা। আর পুঁজিবাদ এসে বলছে কি? ব্যক্তি মানে আর শ্রমিক আর ব্যবসায়ীদের মধ্যে কোনো রকম কথা বলো না, শ্রমিক আর ব্যবসায়ীদের মধ্যে কোনো রকম ব্যারিয়ার থাকবে না, সরকার হস্তক্ষেপ করবে না, তাদেরকে ছেড়ে দাও, বিজনেসম্যানদের তাদের মধ্যে ফ্রিলি ট্রেড করতে দাও। ব্যাস, ফ্রিলি ট্রেড করতে দিয়েছে। যন্ত্রের আবিষ্কার হওয়াতে ওরা একদম ফুলে ফেপে উঠে গেছে, ওরা আরও পুঁজি, আরও ইলন মাস্ক ট্রিলিয়নার হয়ে গেল, আর এদিকে গরিব আরও গরিব হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো কথাটা কী বললাম? তো অ্যাডাম স্মিথের লেখা বইটার নাম কি? ওয়েলথ অফ নেশনস। দেখ, তিনি কী করে? অর্থনীতিতে রাষ্ট্রের হস্তক্ষেপের বিরোধী, অর্থনীতিতে রাষ্ট্রের হস্তক্ষেপের বিরোধী, অবাধ বাণিজ্যের সমর্থক। বুঝতে পেরেছিস কথাগুলো? বুঝতে পারছিস তো? অসুবিধা নেই তো? এইবারে নয়া উদারনীতিবাদ এলো। নয়া উদারনীতিবাদ কী করে? ব্যক্তি স্বাধীনতা। নয়া উদারনীতিবাদ ওরই একটু বিস্তারিত, নয়া উদারনীতিবাদ বলছে মুক্তবাজার অর্থনীতি। কিসের কথা বলছে? মুক্তবাজার অর্থনীতি, অবাধ বাণিজ্য, এটাকে বেশি করে প্রমোট করেছে কারা? নয়া উদারনীতিবাদী। ফ্রেডরিক হায়েক, ঠিক আছে, জন রলস, তারপরে রবার্ট নোজিক, এরা হচ্ছে নয়া উদারনীতিবাদী তাত্ত্বিক। বুঝতে পেরেছো কী বললাম? মিল্টন ফ্রিডম্যান। নয়া উদারনীতিবাদের 4 জন প্রবক্তা আসতে পারে তোদের 2 নম্বরে। তা নয়া উদারনীতিবাদী তাত্ত্বিক বুঝতে পারছিস কারা? ফ্রেডরিক হায়েক, মিল্টন ফ্রিডম্যান, জন রলস, রবার্ট নোজিক, এরা। এটি চিরাচরিত উদারনীতিবাদের আধুনিক ও পরিবর্তিত রূপ, যা 20 শতাব্দীর শেষভাগে জনপ্রিয় হয়। এর মূল লক্ষ্য হলো অর্থনীতিতে রাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হ্রাস। অর্থনীতিতে রাষ্ট্র কোনো রকম নিয়ন্ত্রণ করবে না। এটি মুক্ত বাজার, বিশ্বায়ন, গ্লোবালাইজেশন, ফ্রি মার্কেট, বেসরকারীকরণ, প্রাইভেটাইজেশন, এগুলোর ওপর সর্বাধিক জোর দেয়। অসুবিধা আছে? নয়া উদারনীতিবাদ। তাহলে উদারনীতিবাদ কিসের ওপর জোর দেয়? ব্যক্তি স্বাধীনতা। রাষ্ট্রীয় ক্ষমতাকে কী করে? সংকোচন করে। যখনই পুঁজিবাদ আসে, আস্তে আস্তে নয়া উদারনীতিবাদ আসে। নয়া উদারনীতিবাদ কী বলে? ফ্রি মার্কেট, মুক্ত বাণিজ্য, মুক্ত বাজার অর্থনীতি আনতে হবে, গ্লোবালাইজেশন, বিশ্বায়ন আসবে। অসুবিধা আছে? আর প্রাইভেটাইজেশন মানে কি? সরকারি স্কুল প্রাইভেট করে দাও। আমাদের এই যে সরকার বেচে দিচ্ছে, মানে যদি রেল বেচে দেয় তাহলে রেলের ভাড়া কত হয়ে যাবে? এখন যা আছে তার থেকে ডবল হয়ে যাবে। বুঝতে পেরেছো কথা কী বললাম? টাইমে আসবে। হ্যাঁ, এটা ঠিক যে যখনই বেসরকারিকরণ, এই যে জেভিয়ার্সের মতো স্কুল হবে, যদি শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরণ হয়ে যায়, তখন আর ইনফ্রাস্ট্রাকচার উন্নত হবে, এসি রুম পাবি, কিন্তু কী হবে? যারা গরিব মানুষ তারা তো পড়াতে পারবে না। বুঝতে পেরেছো কথাটা কী বললাম?
নয়া উদারনীতিবাদের রূপকার কে? ফ্রেডরিক হায়েক। তিনি প্রমাণ করেন যে রাষ্ট্রের অতিরিক্ত নিয়ন্ত্রণ অর্থনৈতিক স্বাধীনতাকে কী করে? ধ্বংস করে। রাষ্ট্র নিয়ন্ত্রণ করলে অর্থনৈতিক স্বাধীনতা ধ্বংস। মিল্টন ফ্রিডম্যান, দুজনের নাম মনে থাকবে, ফ্রেডরিক হায়েক আর মিল্টন ফ্রিডম্যান, এরা হচ্ছে নয়া উদারনীতিবাদী। বুঝতে পেরেছি? অসুবিধা আছে? পারা যাবে? তারপরে এবার আসো সমাজতন্ত্র। সমাজতন্ত্র মানেই এই যে সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র। সর্বহারা শ্রেণী, এতক্ষণ কি চলছিল? পুঁজিবাদ, ব্যক্তি স্বাধীনতা। এখানে কি আছে? সর্বহারা শ্রেণী, একনায়কতন্ত্র, সবার জন্য একই রুলস। যে যতটা পরিমাণ কাজ করবে সে ততটাই পারিশ্রমিক পাবে। বুঝতে পেরেছো কথাটা? এতদিন কি চলছিল? এতদিন উদ্বৃত্ত মূল্য তত্ত্ব। কীরকম? একটা পেন একটা শ্রমিক উপার্জন করে তাকে 2 ঘন্টা পারিশ্রমিক দেওয়া হয়, বাকি 6 ঘন্টা পারিশ্রমিক কে নিয়ে যায়? বাকি 6 ঘন্টা পারিশ্রমিক মালিক ভোগ করে। এই উদ্বৃত্ত মূল্য তত্ত্বের সাহায্যে শ্রমিক আরও গরিব হয়ে যাচ্ছে, গরিবরা আরও গরিব হচ্ছে, আর বড়লোকরা আরও বড়লোক হচ্ছে। এটা কে দেখিয়েছিল? মার্ক্সবাদ। তো মার্ক্সবাদের এই উদ্বৃত্ত মূল্য তত্ত্বের সাহায্যে বলছে সমাজতন্ত্র যখন আসবে তখন এরা মিলে সব কী করবে? প্রাইভেট প্রপার্টি ধ্বংস করে দেবে। তখন এরা যে যতটা পরিমাণ কাজ করবে, যদি একটা পেন উপার্জন করে পুরোটাই সেই নেবে। যে যতটা পরিমাণ কাজ করবে সে ততটাই পারিশ্রমিক পাবে। এটা হচ্ছে সমাজতন্ত্র। বুঝতে পেরেছো কথাটা কী বললাম? অসুবিধা আছে? সমাজতন্ত্র মানেই কি? সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র। তাহলে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তন। সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা থাকবে না। কি মালিকানা থাকবে? সামাজিক মালিকানা। অসুবিধা আছে? প্রতিষ্ঠা করা এর মূল লক্ষ্য। এটি সমাজে ধনী দরিদ্রের বৈষম্য দূর করে। ধনী আর দরিদ্র বলে কিছু থাকবে না। এটি শোষণমুক্ত শ্রেণীহীন সমাজ গড়তে চায়। অসুবিধা আছে? উৎপাদন ও বন্টনের ব্যবস্থা পরিচালিত হবে সমাজের সার্বিক কল্যাণের জন্য, ব্যক্তিগত মুনাফার জন্য নয়। বোঝা যাচ্ছে কী বললাম? উদারনীতিবাদ আর সমাজতন্ত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সমাজতন্ত্রের মূল প্রবক্তা কে? কার্ল মার্কস। কার্ল মার্কসের লেখা বইটার নাম কি? দাস ক্যাপিটাল। আর মার্কস আর এঙ্গেলস হচ্ছে কার্ল মার্কসের একদম শিষ্য। তাহলে মার্কস এঙ্গেলসের লেখা বইটার নাম কমিউনিস্ট ম্যানিফেস্টো। অসুবিধা আছে? আর মার্কসের লেখা বইটার নাম হচ্ছে দাস ক্যাপিটাল। অসুবিধা নেই? ফ্যাসিবাদ, এরপরে কি আছে? ফ্যাসিবাদ কাকে বলবো? আমি কি বললাম? উদারনীতিবাদ কাদেরকে সাপোর্ট করে? ব্যক্তি স্বাধীনতা। রাষ্ট্রীয় হস্তক্ষেপকে কী করে? সংকোচন করে। আর রাষ্ট্রের ক্ষমতাকে সংকোচন করে, ব্যক্তি স্বাধীনতা বাড়িয়ে দেয়। কারা? উদারনীতিবাদ। মার্ক্সবাদ কী করে? মানে সমাজতন্ত্র কী করে? সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র। ওরা পুঁজিবাদের বিরুদ্ধে। কারা? সমাজতান্ত্রিক। সমাজতন্ত্র মানে সব কিছু সরকারি। বুঝতে পারি যে কথাটা কী বললাম? সরকার কন্ট্রোল করবে। ব্যক্তিগত মালিকানার পরিবর্তে কী মালিকানা আসবে? সামাজিক মালিকানা। এটা হচ্ছে সমাজতন্ত্র। ক্লিয়ার হচ্ছে? সমাজতন্ত্র পরে এলো ফ্যাসিবাদ এসে কি বলছে? ফ্যাসিবাদ এসে বলছে রাষ্ট্রীয় ক্ষমতাই সব, ব্যক্তির স্বাধীনতা সেখানে নেই। ফ্যাসিবাদে ব্যক্তির স্বাধীনতা নেই। নর্থ কোরিয়া, ব্যক্তির স্বাধীনতা নেই। মুসোলিনি, হিটলার, তা ফ্যাসিবাদের জনক কে? মুসোলিনি। তাহলে এদের কথা মনে আছে তো? ফ্যাসিবাদ মানে যা বলবে রাষ্ট্র, যা বলবে তাই শুনতে হবে, একনায়কতন্ত্র। ক্লিয়ার হচ্ছে? ফ্যাসিস্ট চরম ক্ষমতা। এটি একটি চরমপন্থী মতাদর্শ যার মূল ভিত্তি হলো উগ্র জাতীয়তাবাদ। গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতা বিরোধী। গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা এবং বিরোধী দলের কোনো স্থান এখানে নেই। গণতন্ত্রও নেই, ব্যক্তির স্বাধীনতাও নেই, আর বিরোধী দল খুঁজেই পাবি না। হিটলারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো? তাহলেই রাতারাতি গায়েব। তার বিরোধী দলও নেই। বোঝাতে পারছি? তাহলে গিয়ে সম্পূর্ণ একনায়কতন্ত্র। এরা কিসে বিশ্বাসী? ফ্যাসিবাদ সম্পূর্ণ একনায়কতন্ত্রে বিশ্বাসী। রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে সমাজ, অর্থনীতি এবং সংস্কৃতির ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ বজায় রাখা হয়। অসুবিধা আছে? ফ্যাসিবাদ নিয়ে কোনো প্রবলেম আছে? ফ্যাসিবাদের বাস্তব রূপ এই যে বেনিটো মুসোলিনি, ইতালিতে ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা। তার মূল মন্ত্র কী ছিল? রাষ্ট্রের বাইরে কিছু নয়, রাষ্ট্রের বিরুদ্ধে কিছু নয়, রাষ্ট্রই সব। রাষ্ট্রের বাইরে কিছু নয়, রাষ্ট্রের বিরুদ্ধেও কিছু নয়। আর এই যে অ্যাডলফ হিটলার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই ব্যক্তির জন্যই। বুঝতে পেরেছো কথাটা কী বললাম? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। জার্মানিতে ফ্যাসিবাদের উগ্র রূপ নাৎসিবাদ। ফ্যাসিবাদের উগ্র রূপকে কী বলা হয়? নাৎসিবাদ। নাৎসিবাদের প্রবক্তাকে এই হিটলার। বুঝতে পেরেছো? নাৎসি পার্টি ফর্ম করেছিল। অসুবিধা আছে? ক্লিয়ার হচ্ছে? তা তিনটে বারবার রিমাইন্ড করবি, তাহলে কি বুঝতে পারবি। উদারনীতিবাদ কী করে? ব্যক্তি স্বাধীনতা। শুধু ব্যক্তি স্বাধীনতা বললে বুঝতে পারলি না ব্যাপারটা। ব্যক্তি স্বাধীনতা, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতাকে কী করছে? সংকোচন করছে। ব্যক্তির স্বাধীনতা সেখানে বেশি।
আবার কি করছে, পুঁজিবাদকে সাপোর্ট করছে। মানে রাষ্ট্রের উপরে কারা থাকবে, পুঁজিবাদ। অবাধ বাণিজ্যকে সাপোর্ট করছে, তাই না? সেখানে গরিব আরও কী হচ্ছে, গরিব হচ্ছে, বড়লোক আরও বড়লোক হচ্ছে। ব্যক্তি স্বাধীনতা আছে তো। তাহলে উদারনীতিবাদ ক্লিয়ার। উদারনীতিবাদের পরে এলো সমাজতন্ত্র। সমাজতন্ত্র কী করছে, সমাজতন্ত্র বলছে না সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র। সর্বহারা শ্রেণী ওয়ার্কার্স যারা, তারা কি করবে, বিপ্লব করে সব প্রাইভেট প্রপার্টি ধ্বংস করে দেবে। তাহলে সব কিছু কাদের দখলে, ব্যক্তিগত মালিকানা থাকবে না। কিসে মালিকানা চলে আসবে, সামাজিক মালিকানা। সামাজিক মালিকানা মানে কি, সরকারি মালিক, সরকার সব কিছু চালাবে। বোঝাতে পারছি কী বললাম? সেখানে সামাজিক আর অর্থনৈতিক স্বাধীনতা। সমাজতন্ত্রে আমরা কী পাই, সামাজিক আর অর্থনৈতিক স্বাধীনতা। কিন্তু আমরা উদারনীতিবাদে কী পাই, রাজনৈতিক সাম্য। উদারনীতিবাদে কী পাচ্ছি, রাজনৈতিক সাম্য, সবাই ভোট দিতে পারবে। কিন্তু অর্থনৈতিক আর সামাজিক সাম্য পাওয়া যায় না। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা হচ্ছে। আর ফ্যাসিবাদ কি, রাষ্ট্রের ক্ষমতায় সব। ফ্যাসিবাদ আবার কি, রাষ্ট্রের ক্ষমতায় সব। দেখ কী কী জিনিস বললাম, একটাতে ব্যক্তির স্বাধীনতা বেশি, রাষ্ট্রের ক্ষমতায়। উদারনীতিবাদের রাষ্ট্রের ক্ষমতা প্রায় নেই। আবার সমাজতন্ত্রে কী হচ্ছে, আচ্ছা উদারনীতিবাদের অপোজিটে ফ্যাসিবাদ, রাষ্ট্রের ক্ষমতায় সব, ব্যক্তির কোনো স্বাধীনতা নেই। ক্লিয়ার হচ্ছে? মধ্যেখানে কে আছে, সমাজতন্ত্র। সমাজতন্ত্র আবার কী করে, উদারনীতিবাদ কাদেরকে সাপোর্ট করে, বড়লোকদের। আর সমাজতন্ত্র আবার সর্বহারা শ্রেণী একনায়কতন্ত্র। বোঝাতে পারছি? এরকমভাবে নিজেরা যদি বুঝতে পারিস আরও সুবিধা হয়ে যাবে। নারীবাদ, ফেমিনিজম। ফেমিনিজম রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিকভাবে নারী ও পুরুষের লিঙ্গ সমতা, সবাইকে সমমর্যাদা দিতে হবে, প্রতিষ্ঠাই হলো নারীবাদের মূল লক্ষ্য। ঠিক আছে? এটি সমাজে দীর্ঘকাল ধরে চলে আসা পিতৃতন্ত্রের অবসান। নারীবাদ কী চায়, পিতৃতন্ত্রের অবসান ঘটাতে চায়। শিক্ষা, কর্মসংস্থান এবং ভোটদানে নারীদের সমান অধিকার আদায়ের একটি ধারাবাহিক সংগ্রাম। নারীবাদ। নারীবাদের জনককে মেরি উলস্টনক্রাফট। মেরি উলস্টনক্রাফট তার বিখ্যাত গ্রন্থে এ ভিন্ডিকেশন অব দ্য রাইটস অব ওম্যান, তিনি প্রথম নারীবাদের শিক্ষার সমান অধিকার দাবি করেন, শিক্ষার জন্য সমান অধিকার। আর সিমন দা বভোয়ার তার দ্য সেকেন্ড সেক্স গ্রন্থটি আধুনিক নারীবাদের বাইবেল। আধুনিক নারীবাদের বাইবেল, যেখানে তিনি দেখিয়েছিলেন কিভাবে সমাজে নারীকে অধস্তন করে রাখে, সমাজ কিভাবে নারীকে কি করে, নিচু করে রাখে। এটা আমরা চারিদিকে দেখতে পাই, এখনও গ্রামে গঞ্জে যা দেখতেই পাবি। মেয়েদের সেরকম স্বাধীনতা নেই। মেয়েদেরকে কি করা হয়, একটা এজের পরেই বিয়ে দিয়ে দেওয়ার জন্য, একদম বিয়ে না হলে তার বাবাকে আর রাস্তায় বেরোতেই দেয় না, সমাজে বেরোতেই পারে না। যে এত বড় মেয়ে থেকে গেল, মানে বিশাল ব্যাপার আর কি। তো বিয়ে দেয়নি এখনও, এটাই মূল লক্ষ্য। বুঝতে পেরেছো কী বললাম? তাই নারীবাদটা, ফেমিনিজম নিয়ে এক নজরে চারটি মতাদর্শ দেখো। উদারনীতিবাদ, সমাজতন্ত্র, ফ্যাসিবাদ, নারীবাদ। উদারনীতিবাদ কী করে, ব্যক্তির স্বাধীনতা। সমাজতন্ত্রের সামাজিক সমতা, সামাজিক সমতা আছে। ফ্যাসিবাদের চরম রাষ্ট্রীয় ক্ষমতা। আর নারীবাদের লিঙ্গ সমতা। হয়ে গেল। অর্থনীতি, মুক্ত বাজার ও ব্যক্তিগত সম্পত্তি। মুক্ত বাজার, ব্যক্তিগত সম্পত্তি, তুমি বাড়ি যাও, কেউ বাধা দেবে না। কোথায়, উদারনীতিবাদ। সেই জন্য আমাদের এখানে টাকা পয়সা নিয়ে কোথায় পালায়, ব্রিটেনে পালায়, লন্ডনে পালায়। বুঝতে পেরেছো কথাটা কী বললাম? আচ্ছা, সামাজিক এই সমাজতন্ত্রে কি, রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা। এখানে ব্যক্তিগত মালিকানা চলে না, এখানে কি চলে, সামাজিক মালিকানা, সরকারি সব। ঠিক আছে? আচ্ছা, রাষ্ট্রের অধীনস্থ পুঁজিবাদ। ফ্যাসিবাদে কি, পুঁজিবাদ চলে কিন্তু রাষ্ট্রের অধীনস্থ, রাষ্ট্র যা বলবে তাই। আর এখানে কর্মক্ষেত্রে সমান মজুরি ও অধিকার। কর্মক্ষেত্রে পুরুষ আর নারী দুজনেরই কি, সমান মজুরি আর অধিকারটা সমান। প্রধান কে, জন লক, অ্যাডাম স্মিথ। এখানে সমাজতন্ত্র কার্ল মার্কস, এঙ্গেলস। আর ফ্যাসিবাদে মুসলিনি, হিটলার। লিঙ্গ আর নারীবাদে মেরি উলস্টনক্রাফট আর সিমন দা বভোয়ার। এগুলো নামগুলো উল্লেখযোগ্য। অসুবিধা আছে, পারা যাবে? তাহলে এই চ্যাপ্টারে কোনো প্রবলেম আছে? মতাদর্শগুলি কেবল বইয়ের পাতায় আবদ্ধ নয়, এগুলো আমাদের দৈনন্দিন জীবন, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করে। সঠিক রাজনৈতিক সচেতনতাই একটি উন্নত সমাজ গঠনের চাবিকাঠি। ক্লিয়ার? এই চ্যাপ্টার থেকে তাহলে কটা কোশ্চেন আছে, চারটে। কি কি, উদারনীতিবাদ, তারপরে সমাজতন্ত্র, তারপরে ফ্যাসিবাদ আর নারীবাদ। এই চারটের মধ্যে দেখবে আগের বারে কী পড়েছে, আগের বারে যেটা পড়েছে সেটা বাদে বাদবাকি তিনটের মধ্যে একটা কোশ্চেন পরীক্ষায় আসবে বড়তে। অসুবিধা আছে? বাকিগুলো আমরা কিসে পড়বো, 5 মার্কসের জন্য। ক্লিয়ার? এখন যে অনার্সে পড়ছিস, এখন এই যে মেজর যাদের রয়েছে, তোমরা সবাই কি করবে, যদি মানে এগুলো বুঝে যাও, তাহলে লেখাটা অনেক ইজি। নোটসটা পড়লে একদম ইজি মনে হবে।
চিন্তা ভাবনাটা জাস্ট একটুই থিওরি, এটাকে মাথায় নিয়ে নোটস মুখস্থ করতে হবে, তাতে 10 আসুক আর 5 আসুক বা 2 আসুক, লিখে দেওয়ার মতো ক্ষমতা তৈরি হবে। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পেরেছো কী বললাম? তাহলে গিয়ে এই চ্যাপ্টারটা আমাদের ষষ্ঠ চ্যাপ্টার শেষ। এরপরে আর একটা চ্যাপ্টার বাকি আছে, আর একটাই চ্যাপ্টার আমাদের বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে সেকেন্ড সেমিস্টার তার মেজর পেপারের আর একটাই চ্যাপ্টার আমাদের বাকি আছে। তারপরে আমরা এসএসসি ধরে তাড়াতাড়ি শেষ করে দেবো। অসুবিধা আছে? পারা যাবে তাহলে?